আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার প্লে লিস্টের পরবর্তী আরো একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তাহমিদ হাসান দীপ্র, বর্তমানে ইংলিশ ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো তোমরা যেহেতু বলেছিলে তোমাদের পোয়েমের সমস্যা, তোমাদের তারপরে স্টোরিতে সমস্যা, এবং সেজন্য আমরা পোয়েমগুলো দিয়ে শুরু করলে ভালো হয়, সেজন্য আমরা পোয়েম দিয়ে শুরু করেছি। এবং প্রথমের এই যে কয়েকটা ক্লাস তোমরা করেছো অলরেডি, সে কয়েকটা ক্লাস পোয়েমের উপরেই ছিল। তো পোয়েমগুলো আমরা কিভাবে পড়ছি, তোমরা যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তোমরা অবশ্যই জানবে। পোয়েমগুলো আমরা প্রথমে লিটারেরি কনটেক্সট বা কবিতার যে কনটেক্সট, প্রেক্ষাপট, সেগুলো পড়ছি, কবি সম্পর্কে জানছি, তারপরে সেই কবিতা লাইন বাই লাইন পড়ছি এবং সেখান থেকে লিটারারি ডিভাইস যেগুলো আছে সেগুলো বের করছি, ব্যাখ্যা বিশ্লেষণ করছি, তারপরে আমরা কোয়েশ্চেন সলভ করছি। এবং কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে বইয়ের এক্সারসাইজ যেটা আছে সেই বইয়ের এক্সারসাইজটা আমরা আগে সলভ করছি এবং পরবর্তীতে আমরা তোমাদের এসএসসি পরীক্ষার আদলে বেশ কিছু মডেল কোয়েশ্চেন কালেক্ট করেছি, সেগুলো আমরা সলভ করে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে শুরু করে দেবো। এখন তোমাদের নেক্সট কবিতাটা আছে হলো বুকস, রিটেন বাই এলিয়নর ফার্জিয়ান। কবিতাটা তোমাদের ইউনিট 11 লেসন 1 খুঁজে পাবে তোমরা। কবি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ওনার জন্ম হলো ইংল্যান্ডে, উনি একজন ইংলিশ পোয়েট। ওনার জন্ম 1881 সালে এবং মৃত্যু 1965 সালে, ইফ আই এম নট রং। আচ্ছা, এলিয়নর ফার্জিয়ান উনি মূলত চিলড্রেন লিটারেচার নিয়ে লিখেন, মানে ওনার সাহিত্য চর্চার বিষয়বস্তু মূলত বাচ্চাদের ঘরানার। ঠিক আছে, সেজন্য তোমরা হয়তো প্রাপ্তবয়স্কদের সাহিত্য যাদের পড়ার অভ্যাস আছে তারা হয়তো ওনার নাম তেমন একটা শুনে থাকবে না। ঠিক আছে, এবং তোমাদের এই বুকস কবিতাটা এটাও মূলত আসলে আমার জানা মতে, আমি পড়ে যেটা বুঝেছি, এটা বাচ্চাদের জন্যই লেখা। বাট যেহেতু আমরা নেটিভ না, আমাদের মাতৃভাষা যেহেতু ইংলিশ না, আমাদের জন্য এসএসসি লেভেলে বুকস কবিতাটা ইটস ওকে। ঠিক আছে, তো চলো এই কবিতার কনটেক্সট হিসেবে তেমন একটা কিছু জানার নেই, যেহেতু আমরা মূল ক্লাসটা শুরু করে দিই। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। কবি কবিতাটা শুরু করছেন কিভাবে? বুকস নিয়ে বিস্ময় প্রকাশ করে। বুকস নিয়ে বিস্ময় প্রকাশ করে কবি কি বলছেন? হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। কবি বলছেন একটা বই এক একটা জগৎ, এক একটা বই যেন এক একটা জগৎ। কিসের জগৎ? অফ ওয়ান্ডার, বিস্ময়ের জগৎ। এক একটা বই যেন এক একটা বিস্ময়ের জগৎ। এবং কবি এই কথাটাও বলছেন অনেক বিস্ময়ের সাথে। তোমরা এই যে এক্সক্লামেশন মার্ক, এটা থেকে অবশ্যই বুঝতে পারছো যে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং কবি মূলত এখানে বিস্ময় প্রকাশ করছেন যে এক একটা বই কি বিস্ময়কর, এক একটা জগৎ। ঠিক আছে, তো চলো এই লাইনের মধ্যে আমাদের লিটারারি ডিভাইস বা ফিগার অফ স্পিচ কি আছে খেয়াল করে দেখো। এই লাইনে কি আছে? যে বুকস, বুকস থেকে কবি কল্পনা করছেন ওয়ার্ল্ডের সাথে। আর কল্পনা যখন করা হয় তখন আমরা দুই ধরনের কল্পনা করে থাকি, একটা হলো সিমিলি আর একটা হলো মেটাফোর। ঠিক আছে, সিমিলি হলো যখন একটা জিনিসকে আরো একটা জিনিসের সাথে কল্পনা করা হয় এবং দুইটা জিনিসকে আলাদা হিসেবে রাখা হয়। যেমন আমি যদি বলি এই কলমটা একটা রকেটের মতো দেখতে, এটা হবে সিমিলি। আর যদি বলি কলমটা যেন একটা রকেট, এই কলমটাই যেন একটা রকেট, তার মানে কলম আর রকেটকে আমি একসাথে একটা জিনিস হিসেবে প্রেজেন্ট করলাম, তাহলে এটা হবে মেটাফোর। ঠিক আছে, তোমরা যারা হাউ টু রিড পোয়েট্রি ক্লাসটা করোনি তারা অবশ্যই অবশ্যই ক্লাসটা করে নেবে, এই প্লে লিস্টের প্রথম ভিডিওতেই আছে। তো দেখো এখানে কি করা হয়েছে, এখানে বুকস, বুকসকেই বলা হচ্ছে এক একটা ওয়ার্ড, এক একটা বই যেন এক একটা জগৎ, এক একটা বইকেই বলা হচ্ছে জগৎ। এক একটা বই এক একটা জগতের মতো না, বলা হচ্ছে বইগুলো এক একটা জগৎ। সেজন্য এখানে কি হবে? ফিগার অফ স্পিচ, এটা হবে মেটাফর। As one opens them and looks, মানে কবি এর পরে বলছেন as one opens them and looks, looks মানে looks বলতে এখানে মূলত রিডিং বোঝানো হয়েছে। New ideas and people rise in our fancies and our eyes. কবি কি বলছেন? যখন কেউ একটা বই খোলে এবং পড়তে শুরু করে তখন নতুন নতুন আইডিয়াস এন্ড পিপল রাইজ, রাইজ মানে হলো জেগে ওঠা, নতুন নতুন পিপল উঠে আসে। কোথা থেকে উঠে আসে? বইয়ের পাতা থেকে উঠে আসে। ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইজ, উঠে কোথায় আসে? আমাদের কল্পনায়, আমাদের চোখের সামনে, আমাদের ভিজুয়ালাইজেশনে এই ক্যারেক্টারগুলো, বই থেকে নতুন নতুন পিপল বা বইয়ের চরিত্রগুলো, ক্যারেক্টারগুলো এবং নতুন নতুন আইডিয়া বই থেকে যেন উঠে আসে, উঠে আমাদের কল্পনায় এসে স্থান নেয়। ঠিক আছে, কবি এটা বলছে। এখানে ফিগার অফ স্পিচ কি আছে? আইডিয়া।
ঠিক আছে, আইডিয়া মানে হলো ধারণা, তোমরা সবাই জানো এটা ধারণা। এখন ধারণার কি কোনো নিজের কোনো কাজ করার ক্ষমতা আছে? নাই। ধারণার কি কোনো হাত পা আছে যে বই থেকে উঠে আমার কল্পনায় চলে আসবে? আর সম্ভব না, তাই না? তো ধারণা যেহেতু এমন একটা বস্তু যার কাজ করার ক্ষমতা নেই, এরকম ক্ষেত্রে আমরা সেটাকে কি ফিগার অফ স্পিচ বলে থাকি। যেমন ধরো, কি বলবো, যখন কাজ করার ক্ষমতা নেই এমন কোনো বস্তুকে আমরা কোনো কাজ করতে দেখি, কোনো কবিতার মধ্যে এমন কোনো বস্তুকে যখন আমরা কাজ করতে দেখি, তখন সেটাকে আমরা বলি পার্সনিফিকেশন। এখানে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন আইডিয়াগুলো নিজেরাই আমাদের কল্পনায় এসে ধরা দিচ্ছে, সেজন্য এখানে আইডিয়াকে আমরা বলতে পারি যে এখানে পার্সনিফাই করা হয়েছে। তাহলে এটা একটা পার্সনিফিকেশন। The room we sit in melts away and we find ourselves at play. আচ্ছা, ফ্যান্সিজ মানে এটা বলা হয়নি, সরি। ফ্যান্সিজ মানে হলো কল্পনা। এখানে ফ্যান্সি হলো নাউন, আবার ফ্যান্সি মানে ভার্ব, মানে ফ্যান্সি একই শব্দ, আবার এটা ভার্ব হয়। তো নতুন নতুন আইডিয়া এবং পিপল আমাদের কল্পনার মধ্যে, আমাদের চোখের সামনে ভেসে ওঠে, জেগে ওঠে। ঠিক আছে, তারপর কবি কি বলছেন? দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে। আমরা যেখানে বসে, যে রুমে, এখানে রুম বলতে আসলে জাস্ট রুম বোঝায়নি, যে কোনো জায়গায় বসে যখন আমরা কোনো বই পড়ি, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। বই পড়ার সময় কি হয়, যখন আমরা বইটাতে খুব বেশি পরিমাণে মনোযোগ দিয়ে ফেলি, তখন কি হয়, আমরা যে স্থানে বসে বই পড়ছি সেই স্থানটা যেন আস্তে আস্তে আমাদের দৃষ্টিসীমা থেকে ভ্যানিশ হয়ে যায়, উধাও হয়ে যায়। ঠিক আছে, তাহলে দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। মেল্টস অ্যাওয়ে মানে হলো গলে বেরিয়ে যাওয়া, গলে বেরিয়ে যাওয়া। হাতের মধ্যে বরফ নিয়ে থাকলে গলে বেরিয়ে গেলে ওটা হলো, মানে বরফটা তুমি হাত খুলে তখন দেখবে কি, যে বরফটা আর নাই, বরফটা ভ্যানিশ হয়ে গেছে। তো এইটাই এমনটাই বোঝানো হয়েছে যে যে স্থানে বসে আমরা পড়াশোনা, মানে বইটা পড়ি, সেই স্থানটা আমাদের দৃষ্টিশক্তি থেকে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। and we find ourselves at play with someone who before the end may become our chosen friend. এবং আমরা তখন আমাদের নিজেদেরকে কোথায় আবিষ্কার করি? with someone who before the end may become our chosen friend. আমরা এই someone বলতে বইয়ের ক্যারেক্টারদেরকে বোঝানো হয়েছে, বইয়ের চরিত্রগুলো। ঠিক আছে, বইয়ের চরিত্রগুলোকে বোঝানো হয়েছে। আমরা আমাদেরকে হঠাৎ করেই আবিষ্কার করি যেন আমরা বইয়ের চরিত্রগুলোর সাথে কথাবার্তা বলছি, ইন্টারাকশন করছি। ঠিক আছে, এবং সেই চরিত্রগুলোর সাথে আরো কি হয় দেখো, বিফোর দি এন্ড, যে বই শেষ হতে হতে সেই ক্যারেক্টারগুলো আমাদের একটা চোজেন ফ্রেন্ড, একটা খুব কাছের মানুষের মতো হয়ে যায়, তাই না? যখন কোনো যাদের বই পড়ার অভ্যাস নেই তাদেরকে এই এক্সাম্পলটা দিই। ধরো মুভি দেখছো, ঠিক আছে, মুভি দেখতে গেলে কি হয়, যে মুভির যে কোনো একটা ক্যারেক্টার, স্পেশালি হিরো, মুভি শেষ হতে হতে একটা সময় মানে মুভি দেখতে দেখতে কি হয়, যে হিরোটাকে মনে হয় যে যেন আমি অনেক দিন ধরে চিনি, আমার অনেক চেনা একটা পরিচিত একজন মানুষ, কাইন্ড অফ আমার ফ্রেন্ড। ঠিক আছে, আমার অনেক আপনজন, এরকম একটা সিম্প্যাথি, এরকম একটা এমপ্যাথি আমাদের ওই হিরোর প্রতি চলে আসে। হিরোটাকে আমাদের তখন মনে হয় ঠিক যেন কতদিনের চেনা। ডোয়েন জনসন বা ধরো রক, ঠিক আছে, রককে ধরো রকের একটা মুভি দেখছো, তুমি দেখার সময় কখনো যদি বাস্তবে কোথাও একটা জায়গা তুমি রককে দেখতে পাও, তোমার কি মনে হবে না যে তুমি কতদিন ধরে রককে চেনো, অথচ তুমি রকের সাথে কখনো বাস্তবে ইন্টারাক্ট করোনি। ঠিক আছে, এই বিষয়টা আর কি এরকম, যে বইয়ের ক্যারেক্টারগুলোর সাথে কি হয়, আমাদের এমন একটা সম্পর্ক স্থাপন হয়ে যায় যেন তারা আমাদের এক একজন ফ্রেন্ড হয়ে যায়। ঠিক আছে, এরপরে কবি কি বলেছেন? or we sail along the page to some other land or age. sail মানে হলো তোমার সমুদ্র যাত্রা করা, সমুদ্র ভ্রমণ বা সমুদ্র যাত্রা করা। তার মানে আমরা বইয়ের পাতাগুলোর মধ্যে দিয়ে সেল করে যাই। ঠিক আছে, বইয়ের পাতাগুলোর মধ্যে দিয়ে সেল করে যাই along the page to some other land or age, এবং বইয়ের পাতাগুলোর মধ্য দিয়ে ভেসে ভেসে সেল করে করে আমরা কোথায় যাই? অন্য একটা ল্যান্ড, অন্য একটা দেশে, অন্য একটা সময়ে চলে যাই।
ধরো হুমায়ুন আহমেদের একটা বই আছে বাদশাহ নামদার, সেই বাদশাহ নামদার বইটা এটা সম্রাট হুমায়ুনের কাহিনী নিয়ে একটা লেখা উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস পড়েছো না তোমরা বাংলায়, যে সাহিত্যের রূপরীতি চ্যাপ্টারটায়, এটা একটা ঐতিহাসিক উপন্যাস। তো ধরো তুমি বাদশাহ নামদার বইটা পড়ছো, পড়ার সময় কি হবে, তুমি তুমি আস্তে আস্তে বইটা পড়তে পড়তে তোমার কল্পনায় তুমি কোথায় চলে যাবে, প্রথমত কল্পনায় তুমি চলে যাবে হুমায়ুন আহমেদ বলতেছি, সম্রাট হুমায়ুনের এজ, সম্রাট হুমায়ুনের যুগে চলে যাবে। আর কল্পনায় তুমি দিল্লিতে চলে যাবে, মানে যেখানে হুমায়ুনের শাসন রাজধানী ছিল। ঠিক আছে, বইটা পড়তে পড়তে তুমি একই সাথে ওই বইয়ের পাতা ধরে ধরে তুমি কোথায় চলে যাবে, তুমি সেই দিল্লিতে চলে যাবে সম্রাট হুমায়ুনের সময়। ঠিক আছে, এই জন্য কবি বলছেন অর উই সেল অ্যালং দ্য পেজ টু সাম আদার ল্যান্ড অর এজ, আমরা বইয়ের পাতাগুলোর মধ্য দিয়ে ভেসে ভেসে অন্য একটা ল্যান্ড বলতে এখানে বোঝানো হচ্ছে অন্য একটা দেশ বা রাজ্য, কিংবা অন্য একটা সময়ে গিয়ে পৌঁছে যাই। Here's our body in the chair but our mind is over there. কবি তখন বলছেন যে আমাদের বডি, আমাদের দেহটা আমরা যে স্থানে বসে পড়াশোনা করছি, বইটা পড়ছি, সেই স্থানেই আছে, বাট আওয়ার মাইন্ড, আমাদের মন বা আমাদের কল্পনাটা পৌঁছে গেছে ওই অন্য জায়গায়। ঠিক আছে, আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। বডি হলো ইন দ্য চেয়ার, মানে যেখানে বসে পড়ছি সেখানে, বাট আওয়ার মাইন্ডটা কোথায়, ওভার দেয়ার, ওই নতুন যে ল্যান্ড বা যে সময়ের কথা পড়েছো, তোমার মাইন্ড বা তোমার কল্পনাটা ওইখানে গিয়ে পৌঁছে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে ফিগার অফ স্পিচ কি আছে দেখো, সেল, সেল কেন ফিগার অফ স্পিচ এখানে, এখানে সেল বলতে মূলত বোঝানো হয়েছে রিড। ঠিক আছে, আমরা বইয়ের পাতার মধ্যে দিয়ে ভেসে ভেসে যাই, আসলে কি ভেসে ভেসে যাই না, আমরা মূলত বইটা পড়ি, এবং বই পড়াটাকে কবি তুলনা করেছেন ভেসে ভেসে সেল করে যাওয়ার সাথে। ঠিক আছে, তো রিড হলো, মানে রিডের পরিবর্তে এখানে সেল ইউজ করা হয়েছে, তাহলে এটা হবে একটা মেটাফোর। Each book is a magic box which with a touch a child unlocks. বই হলো এমন একটা ম্যাজিক বক্স বা জাদুর বাক্স, যা এক একটি শিশু একটা টাচের মাধ্যমে, একটা ছোঁয়ার মাধ্যমে এক একটা জাদুর বাক্স যেন খুলে যায়। এক একটা শিশু যখন এক একটা বই ছুঁয়ে দেখে, এক একটা বই হাতে নেয়, খুলে দেখে, তখন যেন সেই বইটা জাদুর বাক্সের মতো খুলে তার সামনে নতুন একটা জগৎ, নতুন একটা দুনিয়াকে উপস্থাপন করে। এই কথাটা বোঝানোর জন্য কবি এই দুইটা লাইন বলেছেন, ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, এক একটা বই এক একটা ম্যাজিক বক্স। তাহলে দেখো বইকেই বলা হচ্ছে ম্যাজিক বক্স, তাহলে এটা হবে মেটাফর। যদি বলা হতো ইচ বুক ইজ লাইক এ ম্যাজিক বক্স, তাহলে সেটা হতো সিমিলি। ঠিক আছে, আচ্ছা উইচ উইথ এ টাচ আ চাইল্ড আনলক্স, এটা তো গেল। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। অল থিংস মানে হলো সব কিছু, আর আউটসাইড কভার হলো মলাট, আউটসাইড কভার হলো মলাট। ঠিক আছে, বই হলো এমন একটা জিনিস যা তার দুই মলাটের মধ্যে বই প্রেমীদের জন্য, বই পাঠক মানে বইয়ের যারা পাঠক আছে সেই পাঠকদের জন্য অল থিংস, ইট হোল্ডস অল থিংস, সবকিছু একটা বইয়ের মলাটের মধ্যে, যে বই পড়তে ভালোবাসে সে বইয়ের মলাটের মধ্যে সবকিছু খুঁজে পায়। এই কথাটা বোঝানোর জন্যই কবি শেষের দুই লাইন বলেছেন যে ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। আচ্ছা এখানে কি হচ্ছে, কোন আছে, লিটারারি ডিভাইস আছে, এখানে আছে হলো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন আইডেন্টিফাই করার জন্য তোমাদেরকে আমি কি বলেছিলাম, যে খেয়াল করে দেখবে কোনো বস্তু বা এমন কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো কনসেপ্ট যার কোনো কাজ করার ক্ষমতা নেই, সে যদি কোনো একটা কাজ করে তার সাথে যদি কোনো একটা ভার্ব ইউজ করা হয়, ঠিক আছে, তাকে সাবজেক্ট হিসেবে রেখে তার সাথে যদি কোনো ভার্ব ইউজ করা হয়, তাহলে সেটাকে আমরা ধরে নেব পার্সনিফিকেশন। বস্তু, বুকসের নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই। ঠিক আছে, বুকস ক্যান নট হোল্ড এনিথিং, বুকস ক্যান নট হোল্ড এনিথিং, হোল্ড একটা ভার্ব, তাই না? বই কি স্বেচ্ছায় নিজে থেকে কোনো কিছু নিজের মধ্যে ধরে রাখতে, মানে বইয়ের কোনো কাজ করার ক্ষমতা আছে? নাই। যখন কাজ করার ক্ষমতা নাই এমন কোনো কিছু সে কোনো কাজ করবে, তখন সেটাকে আমরা বলি পার্সনিফিকেশন। ঠিক আছে, তাহলে বুকস হোল্ড থিংস, অল থিংস ফর দেয়ার লাভার্স। আরো একটা কি বলেছিলাম পার্সনিফিকেশন বোঝার জন্য, দেখবে যে প্রোনাউন কি ইউজ করা হয়েছে।
সাধারণত বস্তুগত জিনিসের ক্ষেত্রে বা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের ক্ষেত্রে আমরা প্রোনাউন ইউজ করি ইট, তাই না? ইট, দিস, দ্যাট, এই ধরনের প্রোনাউন। বাট বুকসের ক্ষেত্রে এখানে কি প্রোনাউন ইউজ করা হয়েছে? দেয়ার। দেয়ার সাধারণত আমরা ইউজ করে থাকি মানুষের ক্ষেত্রে, সেজন্য বুকসটাকে এখানে পার্সনিফাই করা হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। তো এই হলো তোমাদের কবিতা। এবার চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করে আসি। What is the speaker's view regarding the influence of books on children? Speakers বলতে আর কি তোমার কি বোঝানো হয়েছে? কবিকে বোঝানো হয়েছে। মানে যখন একটা কবিতা থেকে তুমি আনসার করবে বা কোয়েশ্চেন করা হবে, তোমরা অফেন মাঝে মধ্যেই এই স্পিকার শব্দটা পাবে, ঠিক আছে? মূলত কবিতার মধ্যে কবি নিজেই কথা বলছেন এমনটা নাও হতে পারে, ঠিক আছে? সেজন্য আমরা অনেক সময় কবির জায়গায়, পোয়েটের জায়গায়, মানে আমরা কবিতা থেকে যখন আনসার করি তখন দ্য পোয়েট সেড অমুক, দ্য পোয়েট সেড তমুক এরকম না বলে আমরা বলি দ্য স্পিকার সেড অমুক, দ্য স্পিকার অফ দ্য পোয়েম সেড এটা, দ্য স্পিকার অফ দ্য পোয়েম সেড সেটা। যেমন ধরো যে অন্ধবধূ একটা কবিতা আছে তোমাদের বইয়ের মধ্যে, বা তোমাদের বাংলা ফার্স্ট পেপার বইয়ের মধ্যে আছে, পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চলো না ঠাকুরছি। এখন কবিতাটা লিখেছে কে? যতীন্দ্রমোহন বাগচি, তাই না? এখন যতীন্দ্রমোহন বাগচি উনি মহিলা না পুরুষ? পুরুষ। এখন ঠাকুরঝি কাদের থাকে? মহিলার থাকে না পুরুষের থাকে? মহিলার থাকে। কথাগুলো বলছে কে? অন্ধ একজন মহিলা কথা বলছে, তাই না? তার মানে এটা কোনোভাবেই এটা যতীন্দ্রমোহন বাগচি হওয়া পসিবল না। এই জন্য আমরা কবি বলেছেন না বলে আমরা বলি যে দ্য স্পিকার অফ দ্য পোয়েম সেড। পোয়েট সেড না বলে আমরা বলি দ্য স্পিকার অফ দ্য পোয়েম সেড। এই জিনিসটা তোমাদের আগে পয়েন্ট আউট করে দেওয়া হয়নি, সেজন্য দুঃখিত। What is the speaker's view regarding the influence of books on children? স্পিকারস ভিউ হলো যে বই কিভাবে বাচ্চাদের মধ্যে, বাচ্চা বলতে আই মিন পাঠকদের মধ্যে কি করে, বই কল্পনার ইমাজিনেশন বা কল্পনা এই জিনিসগুলোর বিচ্ছুরণ ঘটায়। তারপরে বই নতুন নতুন ওয়ার্ল্ড, নতুন নতুন জগৎ তাদের সামনে উন্মুক্ত করে দেয়। বই তাদের এক একটা ম্যাজিক বাক্সের মতো, একটা বইয়ের মধ্যে অলওয়েজ সারপ্রাইজ, এইসব জিনিস একটা বইয়ের মধ্যে ভর্তি থাকে। এই জিনিসগুলোই বোঝানো হয়েছে। তোমরা যারা এই ক্লাসটাই প্রথম করছো তাদেরকে আগেই বলে নিই যে কোয়েশ্চেনগুলো, যে ব্যাখ্যাগুলো আমি দিচ্ছি এগুলো থেকে তোমরা নিজেরা আনসার লেখার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমি যে নোটটা দেব সেই নোটের সাথে সেগুলো মিলিয়ে দেখবে এবং সেই নোটগুলোও অবশ্যই পড়ে দেখবে। আমি যে আনসারগুলো এক্সপ্লেন করে দিচ্ছি এগুলো তোমরা নিজের প্র্যাকটিস করবে, তারপরে আমার নোট দেখবে, ঠিক আছে? How does the poet use personification to show that books can come alive in a child's mind? তার পার্সনিফিকেশন আমরা এই কবিতাটার মধ্যে থেকে খুঁজে বের করেছি। পার্সনিফিকেশন কবি কিভাবে ইউজ করেছেন, এই যে বইয়ের ক্যারেক্টারগুলো, তারপর বইয়ের ধ্যান ধারণা চিন্তা ভাবনাগুলো, বই নিজেই এরা কি করছে, এক একটা জীবিত মানুষের মতো আচরণ করছে। বইয়ের ক্যারেক্টারগুলো আমাদের ফ্রেন্ড হয়ে যাচ্ছে, বইয়ের আইডিয়াগুলো বইয়ের পাতা ছেড়ে আমাদের কল্পনার মধ্যে এসে স্থান নিচ্ছে। বই তার পাঠকের জন্য একটা ম্যাজিক বক্স হয়ে তার জন্য সবকিছু হোল্ডিং অল থিংস ইনসাইড দি আউটসাইড কভার্স। এই যে এই কথাগুলো কবি বলেছেন এগুলোই মূলত পার্সনিফিকেশন। এগুলো বলার মাধ্যমেই কবি বলেছেন, কবি মূলত বুঝিয়েছেন যে দ্যাট বুকস ক্যান কাম অ্যালাইভ ইন আ চাইল্ডস মাইন্ড। হোয়াট ডাজ দ্য লাইন দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে সাজেস্ট অ্যাবাউট দ্য পাওয়ার অফ ইমাজিনেশন ডিউরিং রিডিং? এই লাইনটা দ্বারা কল্পনা শক্তি বা পাওয়ার অফ ইমাজিনেশন নিয়ে কবি কি বুঝিয়েছেন? কবি এই বুঝিয়েছেন যে আমরা ফিজিক্যালি বা কি বলে এটাকে, আমরা ফিজিক্যালি একটা জায়গায় এক্সিস্ট করছি, ফিজিক্যালি আমরা একটা জায়গায় আছি, একটা স্থানে আছি, একটা রুমের মধ্যে আছি, বাট বই পড়তে পড়তে আমাদের কল্পনা, আমাদের চিন্তা ভাবনা এমন একটা জগতে চলে যায়, এমন একটা দুনিয়া চলে যায় যেটা হয়তো আমি যেখানে বসে বই পড়ছি সেখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, অথবা সেই জায়গাটা এক্সিস্টই করে না। ফর এক্সাম্পল ধরো হ্যারি পটার পড়ছো তুমি, হ্যারি পটার যে দুনিয়াটার কথা বলে সেই দুনিয়াটাকে এক্সিস্ট করে না, অথচ তুমি হ্যারি পটার পড়তে পড়তে নিজেকে মনে হবে যেন আমি হ্যারি পটারের দুনিয়ায় চলে গেছি, ঠিক আছে? এই হলো পাওয়ার অফ ইমাজিনেশন, মানে বইয়ের মাধ্যমে পাওয়ার অফ ইমাজিনেশন, ঠিক আছে? পাওয়ার অফ ইমাজিনেশন ডিউরিং রিডিং, এই লাইন দ্বারা কবি মূলত এটা বুঝিয়েছেন।
যে বই পড়তে পড়তে আমরা নিজেদেরকে অন্য একটা জগতে, অন্য একটা সময়ে নিজেদেরকে মানসিকভাবে নিজেদেরকে অন্য একটা জগতে নিয়ে যেতে পারি, যদিও শারীরিকভাবে আমরা ফিজিক্যালি আমরা একটা নির্দিষ্ট স্থানে থাকি, বাট কল্পনার মাধ্যমে আমরা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারি। How does the poet show that a reader can feel close to a character in a book like a real friend? এখন এই আনসারটা কবি তোমার প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে কিভাবে কবি দেখিয়েছেন যে a reader can feel close to a character in a book like a real friend। কিভাবে এই যে এক একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের সাথে পড়তে পড়তে, মানে বইটা পড়তে পড়তে সেই ক্যারেক্টারের বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তুমি সেই ক্যারেক্টারের অ্যাক্টিভিটিগুলো পড়ার মাধ্যমে আস্তে 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 তুমি ক্যারেক্টারের কাজকর্মের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করতে, নিজেকে সম্পৃক্ত করতে অভ্যস্ত হয়ে যাও। মনে হয় সেই ক্যারেক্টারটা যা করছে তুমি যেন ঠিক সেই কাজটাই করছো। এইভাবে পড়তে পড়তে একটা সময় সেই ক্যারেক্টারটা তোমার রিয়েল আর তোমার একটা ফ্রেন্ডের মতো হয়ে যায়। ঠিক আছে, এইটাই মূলত কবি এই কবিতার মধ্যে বুঝিয়েছেন। Why is a book compared to a magic box and what does this image say about reading? কবি বইকে ম্যাজিক বক্সের সাথে কেন তুলনা করেছেন? ম্যাজিক মানে কি? জাদু। ম্যাজিক মানে সারপ্রাইজ, ম্যাজিক মানে বিস্ময়। একটা বইয়ের মধ্যে অনেক কিছু, অনেক সারপ্রাইজ, অনেক বিস্ময়, অনেক অজানা তথ্য, অনেক রহস্য এক একটা বইয়ের মধ্যে থেকে থাকে। সেজন্য কবি বইকে একটা ম্যাজিক বক্সের সাথে তুলনা করেছেন। একটা ম্যাজিক বক্স বা জাদুর বাক্সের মধ্যে থেকে যেমন তুমি সারপ্রাইজ, ক্ষণে ক্ষণে সারপ্রাইজ পাবে, বিস্ময় পাবে, রহস্য পাবে, অনেক কিছু পাবে, সেই জন্য কবি বলেছেন যে এক একটা বই এক একটা ম্যাজিক বক্স। How does the poet describe the way books help us imagine places beyond our own time and world? এই যে বই আমাদেরকে আমাদের বিয়ন্ড আওয়ার ওন টাইম অ্যান্ড ওয়ার্ল্ড, ঠিক আছে, আমরা যেই দুনিয়ায় অবস্থান করছি এই দুনিয়ারও বাইরে অন্য একটা ডিস্ট্যান্ট, দূরবর্তী একটা জগৎ নিয়ে চিন্তা করতে সাহায্য করে। কিভাবে? দেখো কিভাবে। যখন আমরা বই পড়ি, বই পড়তে পড়তে আমরা যে স্থানে বসে বই পড়ি সেই স্থানটা আমাদের কল্পনা থেকে ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমরা যখন বই পড়ি বইয়ের ক্যারেক্টারগুলোর সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক, একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। আমরা যখন বই পড়ি তখন কি হয়, আমরা যখন বইয়ের পাতার মধ্যে দিয়ে যেতে থাকি, পড়তে পড়তে এগোতে থাকি, তখন আমরা নিজেদেরকে অন্য একটা ল্যান্ড, অন্য একটা এইজে আবিষ্কার করি। আমাদের বডি, আমাদের শরীরটা থাকে চেয়ারে, কিন্তু আমাদের কল্পনা, আমাদের মনটা চলে যায় অন্য একটা জগতে। এই জন্য কবি বলেছেন যে how does the poet describe the way books help us imagine places beyond our own time and world? তখন তার মানে তুমি কবিতা থেকে ওই কথাগুলো বলে যে কিভাবে কিভাবে তুমি কল্পনার মাধ্যমে তোমার জায়গা থেকে অন্য একটা কল্পনায় অন্য একটা জায়গায় শিফট হয়ে যেতে পারো। ওই কবিতা থেকে এই কথাগুলো একটু একটু করে কোট করে তারপরে তোমরা বলবে যে হ্যাঁ, এইভাবে কবি ডিসক্রাইব করেছেন যে বইয়ের মাধ্যমে আমরা এমন এমন কিছু কল্পনা করতে পারি যা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড না। What idea is expressed by the line our body in the chair but our mind is over there? এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? যে বই যখন আমরা পড়ি দেখা যাচ্ছে যে আমরা ফিজিক্যালি এমন একটা স্থানে আছি, অথচ আমাদের মনটা পড়ে আছে অন্য জায়গায়, অন্য একটা যুগে, অন্য একটা সময়ে। এই লাইনটা দ্বারা মূলত এটাই বোঝানো হয়েছে। How does the poem create a contrast between the real world and the world of a book using simple language? কিভাবে কন্ট্রাস্ট মানে হলো পার্থক্য। কিভাবে কবি রিয়েল ওয়ার্ল্ড আর বইয়ের দুনিয়ার মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন? আচ্ছা, কিভাবে পার্থক্য নিরূপণ করেছেন? যে বাস্তব জীবনে আমরা ফিজিক্যালি যেটা করছি, বাস্তব জীবনে আমি চেয়ারে বসে আছি, আমার হাতে যদি কোনো বই না থাকে আমি কেবল ওই চেয়ারে বসে থাকার ফিলিংটাই পাবো, আর কিছু পাবো না। কিন্তু আমার হাতে যদি একটা বই থাকে, আমি চেয়ারে বসে আছি ঠিকই, কিন্তু আমার মনটা চলে যাবে, কল্পনাটা চলে যাবে অন্য একটা দুনিয়ায়, ওই যে বইটা পড়ছি সেই বইয়ের দুনিয়ায়। কবি এটাই মূলত বুঝিয়েছেন যে বাস্তব জীবনে
বাস্তব জীবনে আমরা যে কোনো একটা জায়গায় কনফাইন্ড থাকলে আমরা কেবলমাত্র সেই জায়গাটার ফিলিংই পেতে পারি। ধরো আমি এই রুমটার মধ্যে আছি, আমি এই রুমের বাইরে কি হচ্ছে এর অনুভূতি আমার মধ্যে কোনোভাবেই সঞ্চারিত হচ্ছে না। কিন্তু আমার হাতে যদি একটা বই থাকতো এখন, তাহলে সেই বইয়ের মধ্যে কি, আমি বসে আছি এই রুমে, আমার হাতে যদি একটা বই থাকতো এবং সেই বইটা ধরো ইংল্যান্ডের কোনো একটা গল্প বলছে, তখন আমার কল্পনা শক্তি, আমার মন কোথায় গিয়ে পড়ে থাকবে? ইংল্যান্ডে গিয়ে পড়ে থাকবে। এইভাবেই কবি বাস্তব জীবন আর বইয়ের জগতের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। আচ্ছা, এরপরে কি আছে? হোয়াট অ্যাটিটিউড টুয়ার্ড ইমাজিনেশন এন্ড ডিসকভারি ইজ রিভিলড থ্রু দ্য ওয়ে দ্য পোয়েম ডিসক্রাইবস রিডিং। তার মানে কবির অ্যাটিটিউড, ইমাজিনেশন আর ডিসকভারি। ইমাজিনেশন মানে কল্পনা, ডিসকভারি মানে আবিষ্কার, এক্সপ্লোরিং, এক্সপ্লোর, ঠিক আছে, অভিযান। ইমাজিনেশন আর ডিসকভারি সম্পর্কে কবির অ্যাটিটিউড কেমন প্রকাশ পেয়েছে এখানে? কেমন প্রকাশ পেয়েছে? যে পড়ার মাধ্যমে আমরা কি করতে পারি? পড়ার মাধ্যমে আমরা নিজেকে অন্য একটা জগতে, অন্য একটা জায়গায় নিয়ে, এমন একটা জায়গায় যেখানে আমার কখনো পৌঁছানো হয়তো পসিবল না, নিজেকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে আবিষ্কার করতে পারি, নিজেকে অন্য একটা জায়গার কি বলবো এটাকে, অন্য একটা জায়গার ফিল নিজের মধ্যে আনতে, অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসতে পারি, ঠিক আছে, পড়ার মাধ্যমে, রিডিং এর মাধ্যমে, বই পড়ার মাধ্যমে। কবি মূলত এটাই বুঝিয়েছেন। প্রশ্নগুলো তোমাদের কবিতাটা ছোট, তো দেখা যাচ্ছে সব প্রশ্নের অ্যান্সার দেখা যাচ্ছে প্রায় একই রকম। How does the final line express the special bond between books and their readers? ফাইনাল লাইন কোনটা? এই যে এটা ফাইনাল লাইনটায় প্রশ্ন তোমাকে কি করা হয়েছে, যে বই এবং পাঠকের মধ্যে কি সম্পর্ক, বই এবং পাঠকের মধ্যে সম্পর্কটা কোথায়, মানে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, এইটা তোমাকে মানে কোশ্চেন করা হয়েছে। যে ফাইনাল লাইনের মাধ্যমে বই এবং পাঠকের মধ্যকার সম্পর্কটা কিভাবে দেখানো হয়েছে, তখন তোমার আনসারটা কি হবে? যে বই পাঠকের জন্য পুরো একটা দুনিয়া সৃষ্টি করে দেয়, মানে ফাইনাল লাইনের কথা বলছি শুধুমাত্র। বই পাঠকের জন্য, একটা পাঠকের জন্য যা যা দরকার, একটা পাঠক যা যা খুঁজছে তার জন্য একটা বই তার মলাটের মধ্যে সেই পাঠকের জন্য সবকিছু, অল থিংস, সেই বইটা সেই তার পাঠকের জন্য ধরে রেখে দেয়, ঠিক আছে। তো পাঠকের জন্য বই যে সবকিছু তার মধ্যে, নিজের মধ্যে রেখে দেয়, এটাই হলো বই এবং পাঠকের একটা সম্পর্ক, ঠিক আছে। তো এই আনসারগুলো তোমাদেরকে আমি লিখে দেব, তোমরা দেখে নেবে, নোটগুলো দেখে নেবে। প্রথমে তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে আমার নোটগুলোর সাথে মিলিয়ে নেবে এবং নোটটা ভালো মতো পড়বে। কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে বা প্রশ্ন করবে, আমাদেরকে কমেন্টে জানাবে, ঠিক আছে। টিল দেন স্টে ফাইন, আসসালামু আলাইকুম।